আমার কাজিনের বিয়ে হয়, ওখানে যাই আমি কাজিনের এখানে মিরপুর আমার ফুপির বাড়িতে। কাজিন মেয়েদেরকে রেখে আমার বাচ্চাকে নিয়ে আম্মুকে নিয়ে আমরা সবাই যাই। তো একদিন থাকি ওখানে, থাকার পরে পরের দিন বাসায় আসি। তো পরের দিন সারাদিন কিন্তু আমি না খাওয়া, হুই হুল্লোড়ে দৌড়াদৌড়িতে, তো আমি না খাওয়া, তো বাসায় এসে খাবো ধানমন্ডিতে। বাসায় এসে আমি কাজের মেয়ে বললাম যে আমার একটু ভাত দাও। আমি কিন্তু অনেক ভাত খাতর না এখনো, সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাতে ভাত খাই, ভাত ছাড়া আমি বাঁচতে পারি না। পরিমাণে কম খাই যে কারণে মোটা হই না। ওকে, আমি বাসায় আসার পরে যখন আমি ভাত খাবো, ভাত মা খাচ্ছি, আমি ভাতটা মা খাচ্ছি, আমি কাজের মেয়ে বলতেছে আপু আমি না আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলে ভাইয়া জাস্ট খালি ফার্স্ট লাইনটা মুখে নিবো, এর মধ্যে কাজের মেয়ে পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাত্রে আমার রুমে আসছিল। বলতেছে যে আপি ও আমার ভাইয়া না আমার রুমে আসছিল। তা আমি না ভাতের লবণটা ফেলে দিয়ে আমি ভাবলাম যে হয়তো আমি ভুল শুনছি। আমি কি বললা? বলে কি ভাইয়া না রাত্রেবেলা আমার রুমে আসছিল। হ্যাঁ আসতেই পারে, তো অলরেডি বিয়ের 1 বছর পার হয়ে 2 বছরে তো আমি বললাম যে কি বলছো আমি বুঝিনি, আবার বলো তো কথাটা। তো সে আমাকে বলতেছে যে আপু ভাইয়া আমার রুমে আসছে। আমি হ্যাঁ আসতে পারে, তো কারণ আমি আমাদের 14 গোষ্ঠীর ভিতরে না ভাই, আমি আমার আশেপাশে তো কখনো এই টাইপের কথা শুনিনি। আচ্ছা, বলার পরে আমার না, আমি তখন একটা কথা ওকে পাল্টা কোশ্চেন করি যে তোমার গায়ে টাচ করেছে? বলে কি না আপু উনি এসে কয়েকবার প্রস্তাব দিয়েছে। তো আমার আমার তখনও পর্যন্ত ভাই চিন্তা করেন আমার মানে মন মানসিকতা, আমি ওকে বলেছি তুমি ওর সামনে বলতে পারবা? যদি ওর সামনে দাঁড়িয়ে বলে তাহলে তো বুঝবো কথাটা সত্য, দুজনকে মুখোমুখি করি। আপনি 100% একজন অনেস্ট ওয়াইফ যে কথাটা বলা উচিত আপনার সেটাই বলেছেন। হ্যাঁ তখন বলে হ্যাঁ পারবো। আমি বলছি, তুমি শিওর? তো পরে যদি মিথ্যা বলিস তাহলে কিন্তু আমি তোর চড়া দাঁত ফালাই দিব। তখন কিন্তু আমি মেয়েটাকে কোনো বকাবকি করিনি, কারণ আমি আসলে কি শুনলাম, কিভাবে হ্যান্ডেল করবো ফ্যামিলিকেও জানাইনি, কারণ নিজের পছন্দের বিয়ে তো একটা তো নাক থাকে ভাই। এমনিতে ফ্যামিলির এগেনস্টে গিয়ে বিয়ে করেছি, ফ্যামিলির ঝামেলার কারণে এগেনস্টে গিয়েছি, ফ্যামিলিকে তো বলা যাবে না। আমি আগে কুল হলাম, আমার হাত পা কাঁপছে, আমি খাইতে পারিনি, ভাত সরাই দিল। ও আসছে রাত্রে 11:30 কি 12টার দিকে, ওদের টাইমিং কিন্তু উল্টা পুল্টা থাকে, ঠিক থাকে না। আসার পরে আমি খুব ভদ্রভাবে ভাত খেলাম। ওর আবার আসার পরে 1-1.5 ঘন্টা রেস্ট দেওয়া লাগে, দেন ভাত খায়। তারপরে হচ্ছে ফুটবল খেলা দেখে 1-1.5 ঘন্টা, ওর মাঝখানে চা খাবে। তারপরে রাতে 2:30-3টা কমে ঘুমাইতে পারতাম না। আর আমার বাবার বাড়িতে রাতে 10:30-11টার মধ্যে সব ঘুমিয়ে যায়। তো ও ভাত খাওয়ার পেছনে এসে বসে যায়, আমি একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। তো আমি তাসলিমা একটু এদিকে আয়, কাজের মেয়েটার নাম ছিল তাসলিমা, একটু এদিকে আয়, দরকার আছে একটু রুমে আয়। তো রুমে আসলো, 2টা কাজের লোক, একটা কিন্তু জানে না বাড়ি কাহিনী হয়েছে যে আরেকটার সম্বন্ধে। বয়স কত ছিল? একই এজের আমরা, আপনার একই এজের ছিল? 1-1.5 বছর ছোট ছিল, অনেক সুন্দরী ছিল। তো 2টা কাজের লোক, তো আরেকটা ওর থেকে একটু ছোট ছিল, বাট কাজের লোকগুলো দিত আমার ফুপ্পি। সো এখন এই জিনিসটা আমার ফুপ্পিও তো জানতে পারে ও যখন চলে যাবে ও কেন গেল। আমার ফুপ্পির কাছে যাইতে হয়, দিয়ে আসি, দেন ফুপ্পির একটা কাজের লোক তাদেরকে আবার দিয়ে আসে বাড়িতে। আমার মাথায় তখন সব এগুলা ঘুরতেছে। তো দুজন, আমি শিওর ছিলাম কথাটা মিথ্যা হবে 100%, মিথ্যা হবে এবং আপনি বের করে দিবেন। হ্যাঁ। তো আমি বেডরুমে দরজাটা লাগিয়ে দুজনকে একসাথে করে আমি তাসলিমা কি হয়েছে বল। ও মাটিতে বসে, তো ও বিছানায় বসে, ও তাকিয়ে আছে। হ্যাঁ কি হয়েছে, কি ওকে ডাকছো কেন বেডরুমে? আমি বলছি কি হয়েছে কালকে রাত্রেবেলা আমার সামনে একটু বলতো, আমি বুঝিনি। ভাইয়া আমার রুমে গেছে। আমি কি ভাইয়া তোমার রুমে গেছে মানে? ভাইয়া আমার সাথে থাকতে চাইছে। আমি কি থাকতে চাইছে মানে কি? ও তো আর ইংলিশে সেক্স বলতে পারতেছে না, এটা ওয়ার্ডও জানেও না। ভাইয়া আমার লোকে শুইতে চাইছে, জামাই বউ যা করে তা করতে চাইছে। আমি ওর দিকে তাকাইছি, ও খালি কাজী মেয়েটাকে বলছে তুই রুম থেকে বেরো। অলরেডি তুইতে চলে আসে, যেখানে আমি ওর মুখে কোনোদিন তুই শুনি নাই ভাইয়া। কাজী মেয়েকে বলছে তুই রুম থেকে বেরো। আমি ওরা বলতেছি রুম থেকে বের হবে কেন? ওইটা তো একটা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বাড়ি, ওইটা তো একটা সমাজ ভাইয়া। তো আমি ও রুম থেকে বের হবে কেন আগে বলো আমাকে, কি ও যা বলছে সত্য কিনা? তুই রুম থেকে বের হ। তুই বের হয় রুম থেকে, এমন করতেছে। ও বের হয়ে গেল, দরজা লাগাইলাম আমি। কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা? ও ধাপাধাপ দাঁড়ালো ভাই, দাঁড়ায় প্যান্ট চেঞ্জ করতেছে, ধাপাধাপ শার্ট চেঞ্জ করতেছে, মানি ব্যাগ। আমি কোথায় যাচ্ছ, উত্তরটা দিয়ে যাও, কি হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আমি ওরে বারবার বাধা দিচ্ছি, তুমি যাইতে পারবা না, যাইতে পারবা না। ওদের আমাকে ধাক্কা দিল, আমি জাস্ট বিছানা করে গিয়ে পড়লাম, বের হয়ে গেল। উত্তর না দি রাত্রের অলরেডি তখন 1টা বাজে। তো ও বের হয়ে গেল বাসা থেকে। তো বের হয়ে গেছে, আমি আমি আমার তো ওয়েট করে কান্না করা। মানে ওই সময়টা থেকে আপনি ওকে চার্জ করছিলেন, আপনি রেগে যাচ্ছিলেন? আমি বলছি কি হয়েছে, কথাটা কি সত্যি কিনা আমাকে বলো। ওকে চার্জ করার অপশন কি? ও তো ধাপ করে উঠলো ভাইয়া, প্যান্ট চেঞ্জ করতেছে। এর আগে কি আপনাদের ওই ধরনের কোনো ঝগড়াঝাটি হতো? না না, কখনোই না। এরকম কোনো সিম্পাটি হয়নি আমাদের ভিতরে, কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগে নাই। আর আমি খালি ওকে জিজ্ঞেস করছিলাম একটা কোশ্চেন, এটা কি সত্য কিনা, তুমি কথা বলছো না কেন, তুমি রেডি হচ্ছ কেন, তুমি বের হয়ে যাচ্ছ কেন? তারপর খুব জোরও শাউট করছি না, আমার ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে। ও তারপর বের হয়ে গেল, আমাকে ধাক্কাটা দিয়ে আমি বিছানায় জাস্ট পড়ে গেলাম। ও আসলে ধাক্কা দিচ্ছে আমাকে সরানোর জন্য সামনে থেকে, নট মারার উদ্দেশ্য, আমি এখন সত্য বলবো। বিছানায় পড়ে গেলাম, ও চলে গেল বের হয়ে। এখন আমি জাস্ট দরজা লাগে রুমে কান্না করা ছাড়া, ওয়েট করা ছাড়া আমার তো কোনো অপশন নাই। সে ভোর 6টার সময় আমাকে ফোন দিল। খুব স্বাভাবিক, রাত্রেবেলা তো অফিস গুলো খোলাই থাকে, চ্যানেলের এডিট কারণ বুঝতে পেরেছি। হ্যাঁ, ওখানে গিয়ে অফিসে কাজ করে। এখন আমি ওকে ফোন দিয়ে ফোন ধরে না, সকাল 6টার সময় সে আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে আমি সরি, ভুল হয়ে গেছে। আমি কি ভুল হয়ে গেছে? আমি বাসায় আসি, তারপরে তোমার সাথে কথা বলি, তুমি রাগ করো না, চিৎকার করো না। আমি আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো। তো বাসায় আসলো,
ও আমাকে আমি বিছানায় বসা, ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আসলে তুমিও বাসায় ছিল না, আমার না ভুল হয়ে গেছে, আমার আর কখনো এরকম হবে না, অ্যাক্সিডেন্টলি আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে কিছু করিনি, ওকে প্রস্তাবই দিয়েছি। ভাই আমি মেনে নিলাম যে আসলে ভুল হয়ে গেছে, হি ফিল সরি, ওকে ওকে অ্যাক্সিডেন্টলি পুরুষ মানুষ, আমি ধরেই নিয়েছি পুরুষ মানুষ, ফাইন। আমি কিন্তু মাথায় এত মানে লজিক্যালি এটা চিন্তা করে বলি নাই যে আমি আজকে যদি কাজটা করতাম তুমি কি করতা, এগুলো কিছুই না। ও বললো ভুল হয়ে গেছে, এখন হচ্ছে ফাইন, ভুল হতেই পারে, বাট একটা জিনিস শিওর হলাম যে বাসায় রাতে বাইরে থাকা যাবে না। ফর আমার ভিতরে ভয়টা ঢুকে গেল। ওই যে আমি একদিন ফুপির বাসায় ছিলাম, ওকে। তো এরকম 10-15 দিন গেল, এখন আম্মুর কাছে আবার আপনি কাজের মেয়ের ক্ষেত্রে কি করলেন? ওকে বের করে দিলেন বাড়ি না, থেকে? ও তো ট্রু বলেছে, ও মিথ্যা বলে আমাকে বের করতাম, ও তো থাকতে দেয়নি। ভাই আমাকে বলেছে ও না করে দিয়ে দরজা লাগাই দিছে, সো ও সৎ, ও বেটার, ও ভালো, আমি ওকে কেন বের করবো? আমার হাজবেন্ড প্রস্তাব দিচ্ছে, তাহলে তো আমার হাজবেন্ডকে বের করে দেওয়া উচিত। ওকে না, ওটা মানুষ না? আমার কাছে যেটা লিগেল সেটা লিগেল। তো আম্মুর বাসায় আমি আসি আবার থাকছি। পরের দিন সকালে গেছি, যে পরে ও অফিসে যাওয়ার পরে আবার একই বিষয়, আপু আপনি প্লিজ আমাকে যাওয়ার সময় নিয়ে যান, নাহলে ভাইয়া আমার রুমে ঢোকার জন্য জোরাজুরি করে, ভাইয়ারা ধাক্কা আমাকে রুম থেকে বের করতে হয়েছে। তো সেকেন্ড জিনিস আবার হইলো, আমি কিন্তু তখন আমার ফ্যামিলিকে কিছু জানাই নাই। এটা কি ওই মানে যে মেয়েটা কমপ্লেন করছিল সুন্দর যে মেয়েটা, সেটার জন্যই হচ্ছিল? বাকি মেয়েটার ক্ষেত্রে বাকিটা তো হচ্ছে মাত্র বড় হয়েছে, বাট এতটা Okay. সুন্দর না, একটু বড়। তো সেকেন্ড বারও একই বিষয়। তখন ভাই আমার মাথাটা অবভিয়াসলি ক্র্যাক হওয়ার কথা, তার মানে দ্যাট মিনস তুমি এটা ভুল করো নাই, ফার্স্টের বার যেটা তোমার ছিল। ইন্টেনশন ছিল এটা? হ্যাঁ। দেন আমি যখন তাকে ধরলাম, ধরার পরে অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। প্রথমবার আচরণ সেকেন্ড বারের আচরণ কিন্তু এক না। সে আমাকে সে দিচ্ছে, আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। দেন আমি তাকে বলছি তুমি কেন বাধ্য না, তুমি কাজটা করেছো কিনা আমাকে বলো। এরপর ওর সে হয় যে করলে করছি তুই কি করতে পারবি করগা, এই লাইফে ফার্স্ট আমাকে তুইতে চলে আসলো, করলে করছি তুই কি করতে পারবি করগা, দরকার হলে আমি আরো করবো, ওরা তো কিছু করতে পারি না, তখন এবার কইরে দেখাবো। ও কিন্তু প্রস্তাব দিচ্ছে ভদ্রভাবে, তখন আমি এটাকে ওই পর্যায়ে যায়নি। তো আমি ভাই আমি কোনোদিন আমার লাইফে তুই তো কারি শুনিনি হাজবেন্ড ওয়াইফদের মধ্যে। আমি যে ফ্যামিলি থেকে আসছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কাঁদতেছি। তো তারপর থেকে তার বিহেভিয়ার আমার সাথে একটু ডিফারেন্ট হওয়া শুরু করলো। তো এরপরের বার থেকে যখনই বাবার বাড়িতে যেতাম, সহজে যেতাম না, গেলেও দিনে দিনে ব্যাক করতাম। তো যখনই বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম, বড়টাকে সাথে করে নিয়ে গেলাম, কারণ আমি ভাবছি ছোট তো, ওটা তো ছোট, ওটা তো কিছু বলবে না, তাহলে হয়তো এটা সুন্দরী বলে শুধু এটা ক্ষেত্রে এরকম হচ্ছে। কারণ আমি তো কাউকে শেয়ার করিনি যে কারোর কাছ থেকে আসলে বুদ্ধি নিব, কাকে শেয়ার করবো, এটা মান ইজ্জত মান সম্মান, যার সঙ্গে শেয়ার করবেন সেখানে আর, সম্মানের প্রশ্ন। আরেকটা জিনিস আমার হচ্ছিল, আয়না দাঁড়িয়ে এটা যে কত বড় একটা অপমান ভাইয়া, যে আমি কাজের মেয়ে থেকে ছোট করে বলছি না, তারও একটা মানুষ, কিন্তু আমি ঘরের একটা ওয়াইফ, আমি কি কাজের মেয়ে থেকে দেখতে এত খারাপ? আর আমার কি নেই যে একটা কাজের মেয়ের কাছে আসলে যাওয়া আয়না লাগে? দাঁড়িয়ে কি করতেন? তাকিয়ে দেখতাম নিজেকে, কি নাই ভিতরে ভিতরে, আসলে নিজেকে অনেক ছোট করে ফেলে বিষয়গুলো। আর যদি আপনি কারো কাছে শেয়ার করতে না পান, তাহলে আরো ছোট হয়ে যান। ভেরি ডিফিকাল্ট স্টোরি, প্রিয় শ্রোতা, খুবই কঠিন একটা গল্প। আমি এই ধরনের গল্প পাইনি কখনো, আমি এত গল্প শুনেছি। আর It's really difficult. স্ট্যাটাস আপনি কাউকে জানাতে পারছেন না, আপনাকে হ্যাপিলি লাইফ লিড করছেন বলে সবার সামনে হাসি দিতে হচ্ছে। আমি অনেক সুখে আছি, আমার তো সুখে কেউ নাই, এটা বলাটা না তখন পাপ। আপনি যখন সুখে আছেন তখন সুখ বলা যায় ভাইয়া, বাট আপনি যখন সুখে নেই তখন এটা বলাটা অনেক বড় পাপ মনে হয়, অনেকটা কষ্ট মনে হয়। তো আবার হাসি দিয়ে যখন বলতে হয় যে আই এম হ্যাপি, আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড হয় না, আমি খুব সুখী। ট্রু। তো তো আমি ভাবছি তাহলে এটাই হয়তো বা সুন্দরী, তাই হয়তো এটার জন্যই প্রবলেম। ঠিক আছে, পরে দেখলাম যে না, ছোটটার ক্ষেত্রে একই প্রবলেম শুরু হলো। তো ওই একটা পর্যায়ে প্রতিদিনই হয়, প্রতিদিন তো তার সাথে আমি সে দিই, ঝগড়া হচ্ছে তার সাথে আমার। একটা পর্যায়ে সে আমাকে মূর্খ বলে গালি দেয়, তুই মূর্খ বলেই তুই কাজের মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে এটাকে প্রমাণের চিন্তা করতেছিস, তো এটা মেনে নেওয়া উচিত। এই মূর্খ ওয়ার্ডটা আমার খুব মাইন্ডে লাগে। আমি খুব জেদি মেয়ে ছিলাম, আগেই বলেছি। তো আমি আমার বাবার বাসায় আসি, এই ঘটনা কিন্তু এগুলো চলতেছে, কারণ এগুলো প্রতিদিন বলার কিছু নাই। তো বাসায় এসে আমার বাবাকে বলে আমি পড়াশোনা শুরু করবো। অলরেডি তখন বিয়ের 2 বছর। আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না, কারণ পড়াশোনা করতে দিলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি প্রেশারে। আমি বলছি যে আমি পড়াশোনা করবো, তখন আমি পরীক্ষা দিব না, ক্লাস করবো না, আমি পরীক্ষা দিব। আব্বু তো ছেলে হয়ে গেছে, তুই সুখে আসছিস, তুই সংসার করছিস, তোর পড়াশোনা দেখি দরকার, আমার কথা শুনে আমি পড়াশোনা করবো। আমাকে মূর্খ বললো কেন? সে একটা সার্টিফিকেট হলো আমার লাগবে, এসএসসি সার্টিফিকেট হলো আমার লাগবে। থ্যাঙ্কস টু হিম, সে আমাকে ওদের মূর্খ বলে গালি দিয়েছিল। থ্যাঙ্কস টু হিম, আসলে থ্যাঙ্কস থাকে। তো আব্বুকে অনেক জোরাজুরি করে আমি আমাদের এলাকার মিরপুর এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম, যেখানে ক্লাস করা লাগে না, জাস্ট পরীক্ষা দেওয়া লাগে প্রভাবশালীদের, সো প্রবলেম হয় না। বাসায় 2টা টিচার রাখা হলো। তো আমার হাজবেন্ডের স্পেশাল, তুমি আমার কাছে পারমিশন নিয়েছো, তো খরচ দিবে আমার বাপ, সবকিছু করবে আমার বাবা, তো পারমিশনের তো কোনো দরকারই নেই। বাট ওরকম লেভেলের পর্যন্ত আমি তার সাথে আমি যাইনি। আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে চাচ্ছি। সে যে আসলে আমাকে মূর্খ বলাতে আমি পড়াশোনা করতে চাচ্ছি সেটা আমি তাকে বলিনি। আমার যে ছিল আমি এসএসসি কমপ্লিট করবো, সার্টিফিকেট নিবো, তারপর ওকে গিয়ে বলবো তুই আমাকে অমুক টাইম একদিন মূর্খ বলছিলি কাজের মেয়েদের সামনে।
তো আমি পাশাপাশি এখন একটু একটু করে পড়ার বাসায় টিচার রাখা হলো, ইংলিশের একটা, ইংলিশ অঙ্ক একটা, অ্যাকাউন্টিং এর একটা। খুব স্বাভাবিক হলে একটা মেয়ে এরকম হয়, আমি জানি না, বাট আপনাকে এই প্রশ্নটা করা উচিত হবে কিনা। আপনি যখন আপনার হাজবেন্ড এরকম কাজ করছে, বিশেষ করে এই মেয়েটার সঙ্গে, আপনি কি ওকে জেলাস ফিল করতেন যেহেতু না, আপনি আমি আয়নার সামনে দাঁড়াতেন? তখনো পর্যন্ত এই বিষয়গুলো না, আমি তো নাচ করতাম বুঝিনি না ভাইয়া। আপনি সেটা। ছেলেদের সাথে তো আমাকে নাচ করতে হইতো, রাইট। নাচের মেয়ে যেহেতু আমি নাচ করতাম, সো আমার মন মানসিকতা এমনিতেই বড় ছিল, স্কাউট করে আসতাম। তো ছেলেদের সাথে তো আমাদের নাচ করা লাগছে না হাত ধরে, তারা আমাদের কমর ধরতেছে না, তো তার মানে কি এটা নাকি? আমি একবারই বলেছি, আমি যে পরিবেশ থেকে জন্ম নিয়েছি একটু ডিফারেন্ট ছিলাম বলেই তো আসলে এত প্রবলেম। তো আমি পড়াশোনা শুরু করি, ও ওটাতে কোনো বাধা থাকে না, কারণ পরীক্ষা দিতে পারে, ও শিওর ছিল আমি তো পাশ করবো না, কারণ যেভাবে পড়াশোনা করতেছি এটা পাশ করা সম্ভব না। ওকে। ফাইন। আবার আমাকে বলেছিল ইয়ের কথা, ওই যে স্কুলগুলো আছে না, ভোকেশনাল যে স্কুলগুলো হয়, মেবি সপ্তাহে শুক্রবার ক্লাস হয়। তো আমার ভাই তখন বলেছিল, তো জামাইকে বলিস ওই স্কুলে পড়ার থেকে ফেল করা, মানে না পড়াশোনা করে ঘরে বসে থাকা ভালো। ইয়েস, আমার ভাই আর মায়ের ওই সাপোর্টটা তখন অনেক গ্রেট ছিল। তারা চাচ্ছিল আমি পড়াশোনা করে, আব্বু চাচ্ছিল না, অসুস্থ হয়ে যায় যদি। আর আম্মু যেহেতু ওই সময়কারই সে বিয়ে কমপ্লিট করা মহিলা ছিল, সে তো চাইবে ডিগ্রি কমপ্লিট করা, সে তো চাইবে যে আমার তার ছেলে আমি পড়াশোনা করুক। রাইট। তো আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে, হাই স্কুলগুলোতেই, কিন্তু আমি পরীক্ষা দিব না, বাসায় টিচার রাখা হলো, 2টা টিচার আসে, পড়ানো হচ্ছে। তো তার এই প্রবলেম গুলা চলছে। তো একটা কাজের মেয়ের বিয়ে হয়ে যায়, আরেকটা কাজের লোক চেঞ্জ হয়, কিন্তু ওই পুরানটা থাকে। আমি একদিন পুরানটারে ও চলেই যাবে, ওই মেয়ে থাকবে না, যে কোনো সময় ভাই আমার গায়ে হাত দিতে পারে, এরকম রিস্কে। তো আমি একদিন একটা দরজা লাগাই, কাজের মেয়েটার পা ধরি, পা জড়িয়ে ধরে বলি, তোর আমার বোন লাগিস প্লিজ, তোর পা ধরি, কারণ ও চলে যাওয়া মানে হচ্ছে আমার ফুপির কাছে কথাটা চলে যাওয়া। তখন একদম পুরো ফ্যামিলিতে চলে যাবে, আউটব্রাস্ট হ্যাঁ, হবে। তখন আমার বাবা মাকে জানে না এগুলা। তো তোর পা ধরি, তুই আমার জাস্ট এসএসসি কমপ্লিট পর্যন্ত থাক, তাও তুই যাইস না, কারণ আমার ছেলেটাকেও তো ও পালতেছে, আমি দুজন মিলে পালতেছি, দুজন মিলে, তো তুই যাইস না। তো এটা আপনি বুঝবেন না, একটা হাজবেন্ডের অপরাধে একটা বউকে যখন আরেকজনের পা ধরতে হয়, এবং তো please কাজের কাউকে মেয়ে। বলিস না। এবং আমার মধ্যে এটা ভয় হচ্ছিল, আপনারা প্রশ্ন করতে পারেন যে কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন, এরপরে কাজের মেয়েটা যদি তাকে না দিয়ে দেয় তখন আমি কি করবো? ওটা যদি খারাপ হয়, এটা তো ভালো ছিল বলি আমাকে বিচার দিচ্ছে, সে আটকে রাখছে। লজিক, ডেফিনেটলি লজিক। আমাকে তো কাজের মেয়ে লাগবেই ভাই, এত বড় অ্যাপার্টমেন্ট আমি সামাল দিতে পারবো না, যে স্ট্যাটাস যেটা। কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দেয়, ওই মেয়ে যদি আমাকে সে বিচার না দেয়, এরকম অনেক কাজের লোক আছে, তাদের ক্যারেক্টারিস্টিকের প্রবলেম আছে। আমি সবাই কাজের লোক মানি যে খারাপ হবে তা কিন্তু না, আমি হ্যাটস অফ দিই ওই মেয়েটাকে, যে মেয়েটাকে আসলে আমার বোনের মতো করে আমার পাশে ছিল। তো আমি ওর পা ধরি, ওই সময়টা আসলে একটা মেয়ে যে কত ছোট হয় আমি আপনাকে বলছি, একটা স্ত্রী, একটা ওয়াইফ জানে তার হাজবেন্ডের মান ইজ্জত রাখতে গিয়ে তাকে কত কিছু করতে হয়। একটা হাজবেন্ড, আপনারা যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনার ঘরের বউরা কি আর করতেছে, ঘরে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, রান্নাবান্না করতেছে, টিভি সিরিয়াল দেখতেছে, ওদের তো কোনো কাজ নেই। আর প্রতিনিয়ত আপনাদের মান সম্মান আসলে আমরা বহন করে চলি। I agreed. On that point I agreed. তো হ্যাঁ, আমার কথা হচ্ছে যে ওকে বিদায় করা মানে এটা। তো এভাবে চলতেই থাকে। তখনই যখন এরকম বারবার করে, তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্টিক এই প্রবলেম, নট ভুল করছে। সো দ্যাট মিনস ওর যে প্রেজেন্টাররা আছে আসলে বলে না, আপনারা আমাদের কি খারাপ করেন, বউরা খারাপ হয় না, হাজবেন্ডের বউদেরকে খারাপ করেন, সন্দেহ করতে বাধ্য করেন, তাইলে কি কিছু আছে? কিন্তু আমি কখনো ওকে জিজ্ঞেস করতাম না, ঝামেলা করতাম না। তো আমি এরকম শুটিং গুলাতে প্রায় যাওয়া শুরু, আগ্রহ দেখা, মানে সন্দেহটা তৈরি হলো আপনার, এবং আপনি হ্যাঁ, কিন্তু ওকে বুঝতে আজকে তো দিতাম না। মিডিয়ার একদম 12টা বাজিয়ে দিবেন আপনি, আমার যেটা মনে হচ্ছে। ওকে, বাট স্টোরি উই রেসপেক্ট দ্য গ্রাউন্ড, জীবন গল্প। এখানে প্রত্যেকটা মানুষ, আমি খুব দ্বার্থহীন কণ্ঠে বলি, একজন ভিক্ষুক থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলের মানুষ, সবার জন্য এখানে জায়গা আছে। প্রত্যেকের গল্পই গল্প, সেটা সমাজে যে জায়গাটাকে আঙ্গুল করুক না কেন। বাট এসেন্স অফ দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করবো। এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই বিষয়গুলোকে আমরা দেখার না চেষ্টা করি, বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কি কারণে সংসারটা কি অবস্থায় চলে গেল। হ্যাঁ, এই জায়গাটাকে দেখার চেষ্টা করি। যে কোনো মানুষের জীবনেই হতে পারে, হয়তো মিডিয়াতে কাজ করছেন বলেই হয়তো বিষয়টা বেশি ফ্ল্যাশ হয়, যে কোনো মানুষই তার লেভেল থেকে খারাপ হতে পারেন। সুতরাং আমরা বিষয়টা কিভাবে না দেখি। ওকে, তো এখন আমার ইয়েটা বাড়তে থাকে, সেই তুলনায় কিন্তু আমার মানসিক প্রবলেম গুলো বাড়তে থাকে, সন্দেহ হতে থাকে, ওই কনভার্সন আমি ডিসঅর্ডার। তাকে তো আর এগুলো বলছি না যে আমি তোমাকে সন্দেহ করছি প্রেজেন্টারদেরকে দিয়ে, আমি অনেক মানে বুদ্ধির সাথে এগুলো হ্যান্ডেল করতাম। তো আমি তো তোমার শুটিং এ যাই, আমিও শুটিং এ যেতাম। কিসের শুটিং করতো? প্রোগ্রামগুলোতে, বিভিন্ন প্রোগ্রাম হয় না ঈদ উপলক্ষে, বিভিন্ন যে সাপ্তাহিক প্রোগ্রামগুলো okay. আপনারা টিভিতে দেখেন, আচ্ছা আচ্ছা, আমি নামগুলো না বলি, না, ঠিক তো আছে। হচ্ছে এই টাইপের প্রোগ্রামগুলো তো শুটিং করতে, শুটিং হয় না বিভিন্ন হাউসে হয়, যে হাউস থাকে না, তো তখন ভাইয়া একটা বাসার কাজের মেয়ে ছাড়া না, সে এত সুন্দর সুন্দর প্রেজেন্টার থেকে ছেড়ে দেয়, এটা আপনার খুব স্বাভাবিক, আপনি সন্দেহটা করলেন। করতেই পারি আমি, হ্যাঁ। ওকে ফাইন। হ্যাঁ, তো আমি শুটিং গুলাতে যাওয়া শুরু করি, এই ওর ফোন ভিতরে ভিতরে লুকায় লুকায় সার্চ করা শুরু করি। অলরেডি বিয়ের কিন্তু 3 বছর পার হয়ে গিয়েছে। তো একটা সময়ে আমার এসএসসি চলে আসে,
আমি অনেক প্রেশারে থাকি। আর অলরেডি কিন্তু আমার ঘুমের ওষুধের ডোজ বাড়তেই থাকে, ডাক্তারদের কাছে রেগুলার যাই, মানসিক টেনশন। মোহিত কামাল স্যার ওষুধ বাড়াতে থাকে ডোজ, উনি আমার হাজবেন্ডকে নিয়ে আসতে বলেন, বাট আমার হাজবেন্ড সো কল তার সে জেনে যাবে আমি তার ওয়াইফ, এই কারণে সে যায় না। মোহিত কামাল আগে থেকে তাকে শুনে বলে সে যায় না। তো মোহিত কামাল স্যার খুব মজা করে একটা আছে, যেটা আমি আসলে প্রত্যেকটা মানসিক রোগীর জন্য দিতে চাই, যে আসলে যে সমস্ত ওয়াইফদের হাজবেন্ডরা এরকম বাইরে মেয়েদের সাথে বিভিন্ন কাজে লিপ্ত হয় বলে আমরা জানি, বুঝি, তো তাদের জন্য আসলে একটা সে, তো মোহিত কামাল স্যার আমি যেন টেনশন না করি আমাকে একটা সে দেয় যে দেখো তুমি যেরকম টয়লেটে গিয়ে শেষ করে আসো, তেমনি পুরুষ মানুষের কাছে রাস্তায় দেয় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সেক্স করাটা এরকম একটা বিষয়। তো তোমার মধ্যে যেরকম কোনো ফিলিংস নেই শেষ করার, পুরুষ মানুষের ওই টাইপের পুরুষদের সেক্স করার কোনো ফিলিংস নেই, তুমি ভাইবো না সে ফিলিংস এর শুধু তোমার সাথেই করে, তুমি তার ভয়। এটা আপনাকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আই নো দ্যাট। তো ঘুমের ওষুধ বাড়তে থাকে। তো আমার এসএসসির সামনে, তো আমার বাবা আমাকে একটা কথা বলতে থাকে, মা তুই ফেল কর, তাও তুই আমার পরীক্ষার জন্য প্রেশার নিস না, তুই ফেল কর। আর আমার মানে ভাই বলতে থাকে, দেখ মানিজ্জত আমাদের ফ্যামিলি থেকে ফেল করে না, তুই 1.90 পায় কাটায় কাটায় পাশ করিস। কিন্তু আমার তো প্রেশার নিয়ে লেখাপড়া করা নিষেধ ছিল। তো ভাইয়া আল্লাহর রহমতে পরীক্ষা দিই 4.19, ওকে, কোনো ক্লাস করা ছাড়া। Not bad, not bad. এইসব সংসারের মানসিক টেনশন সবকিছু নিয়ে পড়াশোনা, বাচ্চাও তো বড় হচ্ছে, বাচ্চাকে পালছি আমি। এখানে বেবির কথাটা একটু পরেই বলবো, বাচ্চা পালছি আমি। তো তো যখন রেজাল্টটা আসে, ওই আমাকে ফোন দিয়ে বলে যে এটা কি আসলেই তোমার রোল নাম্বার? ও শক্ট থাকে। তখন আমি বলি যে হ্যাঁ আমার নাম এইটু রোল নাম্বার। তুমি তো অনেক ভালো করছো, কারণ ওরা ধরে নিয়েছিল আমি ফেল করবো। তো এভাবে এসএসসি কমপ্লিট করি আমি। ইন্টারে ভর্তি হই একটা কলেজে। আমার ছেলেকেও স্কুলে ভর্তি করা, এটা ইংলিশ মিডিয়ামে ধানমন্ডির, আমি নামটা না উল্লেখ করতে চাচ্ছি। তো এরকম ও আমার ছেলের কখনো কোনো ডাক্তারের কাছে বলেন টিকা দেওয়া বলেন, কোনো কিছুতে কিন্তু ও যায় না। আমি কাজের মেয়েদেরকে নিয়ে বা আমার মাকে নিয়ে যাচ্ছি। ওকে জাস্ট শুধু ফার্স্ট মানে স্কুলে ভাইবা হওয়ার দিন যাওয়া লাগে প্যারেন্টসদেরকে ইংলিশ মিডিয়ামে। তো বেসিক্যালি আসলে বাচ্চাদের হয় না, এই ভাইবাটা আমাদের বাপ মাদেরই হয়। তো আমি যাই, ও যায়, ওই একদিনই শেষ। তো সে তো সকালে যায়, রাতে তার আসার কোনো ঠিক ঠিকানা নাই। তো হঠাৎ তার যে প্রেজেন্টারটা থাকে একটা মেয়ে, এরকম রাত বিরাত তাকে ফোন দিতে থাকে। আচ্ছা প্রেজেন্টারটা তো একটা দুটোর সময় কি কাজ? এবং আমি হঠাৎ করে খেয়াল করি যে এই একটা নাম্বার, আমাকে বলতেছে সে প্রেজেন্টার রাইট, বাট আসলে নাম্বারটা সেভ করা না। এবং ওর প্রত্যেকটা নাম্বার সেভ করা থাকে প্রেজেন্টারদের, তো নাম্বারটা সেভ করা না। তো দেন আমি নাম্বারটা বের করি, এবং আমি যে নাচ করতাম মেয়েটা হচ্ছে ওই একটা ভাইয়ার সাথে আগে নাচ করতো অনেক আগে। আমি মেয়েটাকে চিনতাম, যে নামটা সে বলছে এখন বর্তমান প্রেজেন্টার তার, কিন্তু নাচ করতো। তো আমি বুদ্ধি করে ওই ভাইয়াটাকে ফোন দিই যে ভাইয়া তুমি না বলেছিলে আমার হাজবেন্ডের সাথে যে কাজ করছে, নাচ করতো, তো ওর ফোন নাম্বারটা আমাকে একটু কালেক্ট করে দিতে পারবা? আমি আসলে নাম্বারটা মিলাবো। পরে দেখলাম যে রাইট, ভাইয়া নাম্বারটা দেওয়ার পরে দেখলাম এই মেয়ে ওই মেয়ে, কিন্তু ও প্রেজেন্টার বলতেছে অন্য একটা মেয়ের নাম, এই মেয়ের নাম বলছে না। ও তো 2-3টা প্রোগ্রাম হতো সাপ্তাহিক, তো এই মেয়ে ওই মেয়ে না, নতুন মেয়েটা না। তো রাতে 2-3টা বাজে কিসের প্রেজেন্টার? দেন আমি তার সাথে রাগারাগি করি একদিন, যে রাত 12টার পরে তুমি যখন যখনই বাসায় ঢুকো, রাত 2-3টা বাজে তুমি যখন অফিসে থাকতেছো তখন ফোন ধরো, কিন্তু বাসায় ঢুকার পর সেটা রাত 12টা হয়ে যায়, তুমি আর ফোন পিক করতে পারবে না। ওকে ফাইন। হঠাৎ করে তুমি ঘুম ভাঙে দেখি সে পাশে নেই, পাশে নেই। তো আমি উঠে গিয়ে দেখি যে সে আমার গেস্ট বেডরুমের বারান্দাতে গিয়ে একটা কারোর সাথে ফোনে কথা বলছে। তো আমি চুপ করে পিছনে গিয়ে দাঁড়াই, তো সে কথা বলছে, আমি কথাগুলো না বলি কি বলছে, তারা রোমান্টিক কথাবার্তা বলছে। আমি পিছনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছি, যেন সে ফিরলে আমাকে দেখে। নট আমি লুকিয়ে শুনছি, কিন্তু আমিও মুখোমুখি দাঁড়ানো, কিন্তু ও তো গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আকাশ বাতাস নিয়ে কথা বলছে, তার তো আর পিছনে দেখার দরকার নেই, তাই না? তো আমি দাঁড়িয়ে আছি, তো সেই যে কথাটা বলাটা বন্ধ করে পিছনে ফিরেছে, ফিরে আমাকে সে দেখার পর আমাকে বলছে তুমি এখানে। তখন আমি হাসতে হাসতে তাকে ততদিন আসলে আমার আর কিছু নাই তার প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা, সবচেয়ে বড় একটা ওয়াইফের হাজবেন্ডের প্রতি সেটা হচ্ছে, আপনারা বলেন কি আমি জানি না, ট্রাস্ট। সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা বোধটা থাকতে হয়, তাহলে সেখানে ভালোবাসা থাকে না। তো আমি যদি সে 10 বছরের বড় হোক আর আমার সেম এজই হোক আমার হাজবেন্ড, আমি তাকে শ্রদ্ধাই না করি, তার ততদিনে আমার তার ভিতরে তার জন্য আমার সম্মান প্রেম ভালোবাসা আর কিছু নেই। তখন আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। তো আমি যখন সে পাল্টা ঘোরার পর আমাকে দেখে, আমি তো হাসি দিয়ে তাকে বলি শেষ, চলো ঘুমাতে যাই, বলে আমি সোজা ঘুমাতে চলে যাই। গিয়ে আমি বালিশ চাপা দিয়ে ভাই কিভাবে কান্না করেছি আমি জানি।